গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো ঝুম্পা মণ্ডলের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম প্রথম প্রেম। নাতনি স্কুলের সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছেন নীলাঞ্জনবাবু। গার্জিয়ানদের বসতে দেওয়ার চেয়ারগুলোর সারিতে একটু দূরে বসা হলুদ শাড়ি পরা যে বয়স্ক ভদ্রমহিলা একটা বাচ্চা ছেলেকে কোলের কাছে নিয়ে কথা বলছেন। নীলাঞ্জনবাবুর মনে হচ্ছে ভদ্রমহিলার মুখটা খুব চেনা, কোথায় যেন দেখেছেন। তাই তাঁর চোখ নিজের অজান্তে বারবার চলে যাচ্ছে ভদ্রমহিলার মুখের দিকে। বাচ্চাটার সাথে ভদ্রমহিলা কথা বলতে বলতে হঠাৎ হেসে উঠতেই মহিলাটি ডান গালের টোলটা পুরনো স্মৃতি সব মনে করিয়ে দিল নীলাঞ্জনবাবুর। নীলিমা, তার প্রথম প্রেম। তবুও আরেকবার ভালো করে তাকিয়ে দেখলেন। হ্যাঁ, তিনি ঠিকই ধরেছেন। ওই রকম ডান গালের টোলেই তো তিনি একদিন টোলে গিয়েছিলেন। এই মন মাতানো টোল কি তিনি কখনো ভুলতে পারেন? কিন্তু আজ এতদিন পরে এইখানে এমনভাবে দেখা হবে ভাবতেই পারছেন না নীলাঞ্জনবাবু। প্রাথমিক উত্তেজনায় তিনি লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। নিজের বয়স যে 70 পেরিয়ে গেছেন 2 মাস আগে, তা ভুলে গেছেন যেন। কিন্তু হঠাৎ খেয়াল হলো এতদিন পরে নীলিমার সামনে যাওয়াটা ঠিক হবে কিনা। তিনি নিজে বিপত্নিক হয়েছেন বহু বছর। ছেলে হওয়ার সময় তার স্ত্রী গত হন। তারপর থেকে ছেলেকে একা হাতেই মানুষ করেছেন তিনি। এখন ছেলে বৌমা দুজনেই চাকরি করে, দুজনেই স্বাভাবিকভাবে ভীষণ ব্যস্ত। তাই নীলাঞ্জনবাবু রিটায়ারমেন্টের পর পাকাপাকিভাবে নাতনি স্কুলের গার্জিয়ান হিসেবে তাঁরই নাম নথিভুক্ত করে নিশ্চিন্ত হয়েছে তারা। ছেলের পরে এখন নাতনির দেখাশোনার দায়িত্ব ওনাকেই সামলাতে হয়, যদিও এতে তার বিন্দু মাত্র আপত্তি নেই। কিন্তু নীলিমার নিশ্চয়ই স্বামী পুত্র কন্যা নিয়ে সুখের সংসার। তাই নিজের উত্তেজনা প্রশমিত করে আবার চেয়ারে বসে পড়লেন তিনি। লাঠির উপরে থুতনি রেখে ফিরে গেলেন প্রায় 52 বছর আগের কৈশোর জীবনে। নীলিমা তাদের গ্রামেরই স্কুলের মাস্টারমশাইয়ের মেয়ে। যেহেতু নীলাঞ্জন ভালো স্টুডেন্ট ছিল স্কুলে, সেই সূত্রে মাস্টারমশাইয়ের প্রিয় ছাত্রের মধ্যেও একজন ছিল সে। অঙ্কতে কোনো অসুবিধা হলে মাস্টারমশাইয়ের বাড়িতে সমস্ত ছাত্রদের অবাধ গতিবিধি ছিল। কিন্তু মাস্টারমশাই ভীষণ রাগী প্রকৃতির ছিলেন বলে বিশেষ কেউ সেই পথ মারাত না। নীলাঞ্জন আর তার এক খুব কাছের বন্ধু রনেন কিন্তু অসুবিধা হলে যেত স্যারের বাড়ি। যেহেতু রনেন স্যারের দুঃসম্পর্কের আত্মীয় হতো, সেজন্য অন্দরমহলে রনেনের মাঝে মাঝে প্রবেশাধিকার থাকলেও নীলাঞ্জনের কিন্তু ছিল না। রনেনের মুখে নীলিমার কথা টুকটাক শুনলেও সেইভাবে সামনাসামনি আলাপ করার মতো দেখা হয়নি তাদের। যদিও সত্যি কথা বলতে কি, ওই কিশোর বয়সে মেয়েদের প্রতি যে আগ্রহ ভাবটা থাকে সেটা নীলাঞ্জনের ছিল না। সে বাইরের ঘরেই বসে অঙ্কের জটিল সমস্যার সমাধান করতে ব্যস্ত থাকত। কিন্তু অন্তর্যামী জানেন, অন্দরমহলে সুন্দরী মেয়েটি অনেক আগেই তাকে আড়াল থেকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। সরস্বতী পুজোর দিন মাস্টারমশাইয়ের বাড়িতে পুজো দেখতে আসার নিমন্ত্রণ ছিল তার আর রনেনের। আগে 2-1বার নীলিমার উপস্থিতি সেইভাবে লক্ষ্য না করলেও সেদিন একদম সামনাসামনি নতুন রূপে নতুনভাবে দেখেছিল নীলিমাকে, হলুদ শাড়িতে ঠাকুরমশাইয়ের ফাইফরমাস খাটতে। নীলাঞ্জন কেন জানে না চোখ ফেরাতে পারছিল না। এতদিন নীলিমাকে এইভাবে কখনো লক্ষ্য করেনি সে। স্কুলে গিয়ে অঞ্জলি দেবার কথা ভুলেই গিয়েছিল নীলাঞ্জন। হঠাৎ মন স্থির করল স্যারের বাড়িতেই অঞ্জলি দেবে।
বন্ধুর মনের পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই রনেনের রসিকতার পাত্র হতে হয় তাকে। নীলিমায় নীল বলে নতুন নামকরণে তাকে খেপাতে থাকে রনেন। অন্য সময় হলে নীলাঞ্জন রেগে যেত ঠিকই, কিন্তু সেই দিন সেই মুহূর্তে রনেনের রসিকতাকে সে বেশ উপভোগ করেছিল। মনে হয়েছিল নীলিমায় নীল নামটা বেশ ভালোই দিয়েছে রনেন। অঞ্জলি দেওয়ার সময় নীলিমা তার হাতে ফুল দিতে এসে নীলাঞ্জনের দিকে তাকিয়ে যখন একটা মিষ্টি হাসি দিয়ে বলেছিল, এত কি হাঁ করে দেখছো নীলুদা, তখনই ডান গালের টোলটা আরও অপূর্ব লেগেছিল নীলাঞ্জনের। সেই মুহূর্তে তার কিশোর হৃদয় আটকে গিয়েছিল ডান গালের ওই মন মাতানো টোলে। এরপর থেকেই বেশিরভাগ অঙ্কই যেন বড্ড বেশি বোঝার অযোগ্য হয়ে যায় তার কাছে। অঙ্ক বুঝতে সে প্রায় ছুটে যায় স্যারের বাড়িতে, কিন্তু চোখ খোঁজে এক ঝলক দেখা পাবার আশায়। ধীরে ধীরে সে খেয়াল করে প্রেমে সে একা পড়েনি। স্যারের বাড়ি গেলেই যে কোনো ছুতোতে নীলিমাও তার বাবার কাছে থেকে ঘুরে যেত, কিন্তু তার চোখ থাকতো নীলাঞ্জনের চোখে, আর ডান গালে থাকতো সেই মন মাতানো টোল। স্যার রাগী হলেও বুঝতে পারতেন না তার সামনেই ঘটে যাওয়া দুটো নির্মল হৃদয়ের আদান প্রদান। প্রেমে তৃতীয় ব্যক্তির সাহায্য অনস্বীকার্য, তাই রনেনের সহযোগিতায় বেশ কয়েকটি চিঠি বিনিময়ও হলো দুজনের। একে স্যারের মেয়ে, ধরা পড়লে ভীষণ মান সম্মানের ব্যাপার, তার ওপর নীলাঞ্জনের বয়সটাও অল্প। নীলাঞ্জনের বাবাও ভীষণ কড়া মানুষ, জানতে পারলে আস্ত রাখবেন না তাকে। কিন্তু প্রেম কি এসব বাধা মানে? তাই প্রেমে হাবুডুবু খেয়ে রক্ত দিয়ে ভালোবাসি বলে চিঠি লিখে নীলিমাকে দেওয়ার পরে সেই বই কিছুদিন পরে দুর্ভাগ্যক্রমে বাড়ির লোকের হাতে পড়ল। কিন্তু এই চিঠিতে সৌভাগ্যক্রমে রক্তের ঘাটতির ফলে নীলাঞ্জনের নাম লেখা ছিল না বলে সে যাত্রা নীলাঞ্জন ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু পরে রনেনের মুখে শুনেছিল কে এই চিঠিটা দিয়েছে নীলিমাকে, সেই নিয়ে নীলিমার ওপর খুব ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু সমস্ত ঝড় একা মাথায় পেতে নিয়ে একবারও নীলাঞ্জনের নাম উল্লেখ করেনি নীলিমা। সব শুনে নীলিমার জন্য ভীষণ মন খারাপ হলেও নীলিমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর একবারও তাকে সামনে দেখতে পায়নি সে। তবুও দুরু দুরু বুকে এর মাসখানেক পরে গিয়েছিল স্যারের বাড়ি অঙ্ক বোঝার অজুহাতে। নীলিমা তার নাম না বললেও কিন্তু তবুও কেন জানে না স্যার সেদিন তাকে ডেকে ভদ্রভাবেই বলেছিলেন এবার থেকে তিনি আর বাড়িতে তাকে অঙ্ক দেখাবেন না, এবার থেকে বিশেষ অসুবিধা হলে স্কুলের অফ পিরিয়ডে যেন শিখে নেয়। অতএব স্যারের বাড়িতে যাওয়ার পথও বন্ধ হয়েছিল একেবারের মতো। বিধ্বস্ত অপমানিত মনে সেই দিন স্যারের বাড়ি থেকে ফেরার সময় এদিক ওদিক খুঁজতে খুঁজতে জানলায় চোখ চলে গিয়েছিল তার। পর্দার উপরে শুধু দেখেছিল দুটো ডাগর জল ভরা চোখ। নীলাঞ্জনের বুকটাতে মোচড় দিয়ে উঠেছিল, কিন্তু কি করবে সে? নিজের পায়ে দাঁড়ানো যে তার এখন অনেক দেরি। একে গ্রামগঞ্জ, তার ওপর তখনকার দিনে এখনকার মতো দেখা করার এত সুযোগ সুবিধাও ছিল না। মেয়েরা বাড়ির বাইরে একা বের হবার সুযোগই পেত না। রনেনও সন্দেহের তালিকায় ছিল, তাই স্যারের বাড়ি যাওয়া সেও নিজে থেকে বন্ধ করে দিয়েছিল। ব্যাস, নীলিমার সাথে দেখা হওয়া তো দূর, আর কোনো যোগাযোগেরও সম্ভাবনা রইল না। এই করে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। ম্যাট্রিক পরীক্ষাতে পাশ করে কলকাতায় কলেজে ভর্তি হলো নীলাঞ্জন। ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে নীলিমার কাছে আসবে, তখন আর কেউ বাধা দিতে পারবে না তাদের। কিন্তু পরের বার বাড়ি ফিরে এসে রনেনের মুখে শুনেছিল নীলিমার অনেক দূরে বিয়ে হয়ে যাবার খবর। পাত্র ভালো চাকরি করে, যদিও নীলিমা নাকি রাজি ছিল না।
ভীষণ কান্নাকাটি করেছিল, কিন্তু তখনকার দিনে একটা মেয়ের পক্ষে কান্নাকাটি করা ছাড়া আর কী বা করা সম্ভব ছিল। ভীষণ মানসিক কষ্টে নীলাঞ্জন কলকাতায় চলে আসে। গ্রামে ফিরতে তার আর মন চাইতো না। চাকরি পাবার পরে বাড়ির চাপে বিয়েও করেন, সংসার হয় তারও, কিন্তু সময়ের স্রোতে মনের এক গভীর কোণে সযত্নে লালিত হয় তার অপূর্ণ প্রেম। দাদাই ডাকে সম্বিত ফেরে নীলাঞ্জনবাবুর। অঞ্জলি দেবার জন্য নাতনি তার হাত ধরে ডাকছে। বাম দিকে চেয়ারে লক্ষ্য করলেন নীলিমা নেই সেখানে। পুরনো স্মৃতি নিজের অজান্তে চোখের কোণ ভিজিয়ে দিল মুহূর্তে। সবার অলক্ষ্যে চোখের জল মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে লাঠি আর এক হাতে নাতনির হাত ধরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে এলেন তিনি। মণ্ডপে গিয়ে দেখলেন ঠাকুরমশাইয়ের কাছ থেকে ফুলের সাজি নিয়ে সবাইকে ফুল দিচ্ছে নীলিমা। মনটা আবার ভালো লাগায় ভরে গেল তার। বেশ লাগলো নীলাঞ্জনবাবুর। ঠিক সেই দিনের মতো আজ এখানেও পুষ্প বিতরণ দেখে পুরনো স্মৃতি চোখে ভাসল আবারও। ভালো করে নীলিমাকে দেখে স্বস্তির হাসি হাসলেন, কারণ ততক্ষণে দেখে নিয়েছেন নীলিমার স্মৃতিতে সিঁদুর নেই। পাকা চুলের ছোঁয়ায় বয়স হলেও মুখের সেই হাসির মিষ্টতার কোনো পরিবর্তন হয়নি নীলিমার। সেই সঙ্গে সেই মন মাতানোর টোলটা একই রকম আছে। নীলিমা দেবী হাতে করে সাজিটা নিয়ে নীলাঞ্জনবাবুর কাছে এসে নীলিমা এমন ভাব করছে যেন রোজ দেখা হয়। ফুল হাতে নিতেই নীলিমা দেবী মিষ্টি হেসে বললেন, এখনো সেই হাঁ করে তাকানো রোগটা যায়নি, বয়স হলো তো। তিনি বুঝলেন নীলিমাও তাকে অনেক আগে থেকেই দেখেছে। এই বয়সে এসেও আবার বুকের মধ্যে এক অদ্ভুত চঞ্চলতা অনুভব করলেন তিনি। সেই প্রথমবারে দেখার মতো আজও খুব অস্থির মনে অঞ্জলি দিলেন নীলাঞ্জনবাবু। অঞ্জলি শেষে নীলিমা দেবী নীলাঞ্জনবাবুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেমন আছো নীলুদা? এই নীলুদা ডাকটাতে এমন জাদু ছিল যে চোখের কোণে আবার জল জমে গেল নীলাঞ্জনবাবুর। অনেক দিন পরে আজ যেন বড্ড বেশি আবেগতাড়িত হচ্ছেন তিনি, নাকি বেশি বয়স হলে এমনটাই হয়? মৃদু হেসে নীলিমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, প্রায় 52 বছর পরে আমরা আবার সামনাসামনি। আজ সরস্বতী পুজো, আর তুমি সেই হলুদ শাড়িতে, মনে পড়ে? এইটুকু বলে এক দৃষ্টি তাকিয়ে থাকলো কিছুক্ষণ বয়স্ক নীলিমার দিকে। বয়সের আর সংসারের ভারে নীলিমার আগের সেই রূপ আর নেই, কিন্তু প্রেম বুঝি বয়স রূপ মানে না। প্রেম মনে হয় যে কোনো বয়সেই লজ্জায় রাঙিয়ে দিতে পারে। তাই হয়তো এই প্রশ্নে নীলিমা দেবী লজ্জায় মুখ নামিয়ে নিলেন, কিন্তু দুজনেই বুঝলেন এত বছর পরেও দুইজনের মনের কোনো এক কোণে সযত্নে লুকিয়েছিল যে ভালোবাসা, তা আজ চোখে মুখে ফুটে উঠেছে তাদের। গল্পে গল্পে জানা গেল নীলিমার 2 ছেলে 1 মেয়ে। নীলিমার স্বামী মারা গেছেন বছর 10 আগে, তাই নীলিমা এখন ভাগের মা। 6 মাস এই ছেলে, 6 মাস ওই ছেলের কাছে থাকে। ছেলে বউয়ের সংসারে ভাগের মা হয়ে থাকাটা যে কি কষ্টের। নিজের ইচ্ছা বলতে কিছুই ছিল না, পরের বাড়ির মতো। আসলে ছেলে দুটোকেও দোষ দেওয়া যায় না, তারাও সংসারে জাতাকলে পড়ে বউয়ের কথাকেই বেশি স্বীকৃতি দিত। ছেলেদেরকে নির্দোষ প্রমাণ করতে গিয়েও চোখে জল আসে নীলিমা দেবীর। অবশেষে নীলিমা দেবীর মেয়ে গিয়ে দাদা বৌদিদের সাথে ঝগড়া করে তাকে এনে নিজের কাছে এখানে এনে রেখেছে। মাস 2 হলো। জামাই বাবা জীবনও বেশ যত্ন করেন তাকে,
আজ নাতির বায়নায় তাকে তাদের স্কুলে আসতে হয়েছে। ভাগ্যিস এসেছিলে স্কুলে। মুচকি হাসল নীলাঞ্জনবাবু। সেই যেন কিশোর বয়সে ফিরে গেছেন তিনি, অনেক দিন পরে। তারপর কিছুক্ষণ থেমে লাঠির উপরে 5টা আঙুল দিয়ে একবার তাল দিয়ে ভারিক্কি ভঙ্গিতে বললেন, আর কিন্তু আমাদের কেউ বাধা দিতে পারবে না, কারণ এখন আমরা নিজেরাই নিজেদের গার্জেন। নীলিমা দেবী মৃদু হেসে অবাক হয়ে বললেন, কিসে বাধা দেবে? দুইজন এবারে মনের মতো করে বাঁচব, যে কটা দিন আছি। দেখা করব যখন খুশি, ঘুরব, সিনেমা দেখব। নীলিমা দেবী হেসে বললেন, দূর, তাই হয় নাকি? বুড়ো বয়সে ভীমরতি বলবে লোকে। নীলাঞ্জনবাবু বললেন, বলুক, যার যা মন চায়। আমি কিন্তু আর কারুর বাধা মানছি না। ছেলে মেয়েকে আমরা বড় করেছি, তাদের সংসার গুছিয়ে দিয়েছি। এবার না হয় আমরা নিজেদের জন্য একটু স্বার্থপর হলাম, কার কি এসে যায় তাতে? নীলিমা দেবী মুচকি হেসে বললেন, আর এখন ছেলেমেয়েরা না মানলে, বাধা দিতে এলে কি করবে? নীলাঞ্জনবাবু স্থান কাল ভুলে শূন্যে হাতের লাঠি ঘুরিয়ে বললেন, লাঠি পেটা করব সব কটাকে, কোনো বাধা আর মানব না। বলেই হো হো করে হেসে উঠলেন। অনেক দিন পরে কেন জানি না নীলিমা দেবীর খুব ইচ্ছা হলো নীলাঞ্জনবাবুর কাছটিতে এসে বসে হাতে হাত রেখে একটু স্পর্শ করতে, কাঁধে মাথা রাখতে।